আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলেও সরকার চাইলে তার আগে সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতিসংঘ উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনের কাজে কমিশনকে সহায়তার লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের নিয়ে এই বৈঠক। সকাল 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকটি শুরু হয়। ইতোমধ্যে ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশনকে কারিগরি সহযোগিতা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতগণ এই বৈঠকে আলোচনা করেন। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা শাহবাগ চৌরাস্তা মোড় ছেড়ে দিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শিক্ষকদের দাবির সম্পর্কে কর্মসূচির বিষয়ে কি বলছেন তারা? সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজপথে নেমেছে। কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছে। এখন সেই আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের পাশে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বলে রাখি যে গতকালও তারা আন্দোলন করেছিল এবং শাহবাগের যে মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মারে। অনেকে আহত হয়েছেন। তো তারা সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, এখনও তারা এখানে আছেন। তারা যে দাবিটি করছেন যে তাদের এই চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত কিন্তু এই সরকারের আমলেই, অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রায় 6,500 যারা আবেদন করেছিলেন এবং চূড়ান্তভাবে তারা উত্তীর্ণ হয়েছিলেন, তারা দাবি করছেন যে তাদেরকে যাতে নিয়োগটি ফিরিয়ে দেওয়া হয়। তো হাইকোর্ট তাদের এই দাবিটি, তারা যে আন্দোলন করছে অর্থাৎ তাদের চূড়ান্ত যে নিয়োগ 3য় ধাপে, সেটি কিন্তু বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার পর থেকেই তারা রাজপথে নেমেছেন, আন্দোলন করছেন। তারা ক্ষোভ জানিয়েছেন যে কয়েকটি ধাপে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে চূড়ান্ত ধাপে কেন সেটি বাতিল করা হলো। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরটি কিন্তু চাকরি তারা করছেন এবং তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেন তৃতীয় ধাপে এসে তাদেরটি বাতিল করা হলো সেই ক্ষোভটি তারা জানিয়েছেন। যে সমস্যাগুলো রয়েছে, তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অভিযোগগুলো করা হয়েছিল, তারা দাবি করছেন যে আগের আমলের অর্থাৎ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণেই তাদের বাতিল করা হচ্ছে, সেই অভিযোগটি তারা করছেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে এখনও তারা আন্দোলন করছেন। তারা দাবি জানাচ্ছেন যে তাদের এই আন্দোলন অর্থাৎ তাদেরকে চূড়ান্ত নিয়োগের যে দাবিটি তারা করছেন, তারা তাদের যে আন্দোলনের ফসল তারা বলছেন যে এখন এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য তারা দূর করার কথা বলছেন। তাদের ক্ষেত্রে বৈষম্য হয়েছে বলে তারা অভিযোগ করছেন। আন্দোলন এখনো চলমান রয়েছে। কতক্ষণ থাকবেন তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। জানছিলেন জাতীয় জাদুঘরের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর। বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের বিষয়ে সরকারের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টার মধ্যে ইতিবাচক বার্তা না পাওয়া গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মাহিন সরকার বলেন, বুধবার দুপুর 12টার মধ্যে সরকারের কাছে থেকে ইতিবাচক বার্তা না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের অগ্রগতি নিয়ে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা সন্তুষ্ট নয় বলেও জানান তারা। অতি দ্রুত বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। কাল 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে, তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এটি সরকারকে জানিয়ে রাখলাম, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম, তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন। চিহ্নিত অপরাধীরা জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষও যাতে জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। পুলিশ ও বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি হত্যা ও গুমের বিচার করবে সরকার। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী সরকার সকল সেক্টরকে ধ্বংস করে গিয়েছে, তাই বিচার বিভাগ সহ সবকিছু সংস্কার করা প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TIB). প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে TIB কার্যালয়ের সংবাদ সম্মেলনে TIB নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। সংস্থাটির হিসেবে 24 সালে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। মইদুল ইসলামের রিপোর্ট। দুর্নীতি ধারণা সূচক CPI 2024 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে TIB নির্বাহী পরিচালক তুলে ধরেন 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 180টি দেশের দুর্নীতির চিত্র, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, আর দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম, অর্থাৎ স্কোর হিসেবে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, যা বিগত 13 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। সার্বিকভাবে যেটা বৈশ্বিক চিত্রটা, সেটা সবচেয়ে টপে এবং সবচেয়ে বটমে যে দেশগুলো, সেটা চিত্রটা এই স্লাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছে ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড একই স্কোর পেয়েছে 5ম স্থানে। সুইডেন 80 স্কোর 8ম স্থানে। নেদারল্যান্ডস 78, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড 77, ইস্টোনিয়া, উরুগুয়ে 76 এবং কানাডা এবং জার্মানি 75। আপনারা দেখবেন যে স্কোর র্যাঙ্কিংটা যেটা হয় সেটি হচ্ছে যে আপনার কয়টা কান্ট্রি একই স্কোর পেয়েছে তার উপর নির্ভর করে থাকে। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায়
2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। সিপিআই 2024-এর পরিসংখ্যানে উঠে আসে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, আর এই অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে, অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা হচ্ছে যে শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশই আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যেই মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। 1995 সাল থেকে টিআইবির প্রতি বছর এই সূচক প্রকাশ করে, আর 2001 সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস রোগের ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ। প্রায় 300 টাকার দরে আমদানি করা প্রতিটি ডোজ এখন দেশেই মিলবে মাত্র 27 টাকায়। আমদানি খরচ সহজ করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও খামারিদের জন্য এই উদ্ভাবন মাইলফলক বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশে খামারিদের কাছে আতঙ্কের নাম গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস বা এলএসডি। 1929 সালে সর্বপ্রথম আফ্রিকার দেশ জাম্বিয়াতে শনাক্তের পর বাংলাদেশের চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত করা হয় 2019 সালে। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। এতে গবাদি পশুর মৃত্যুর হার 5 থেকে 10%। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘ গবেষণার পর এই ভ্যাকসিনটি উদ্ভাবন করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI। এই উদ্ভাবন হচ্ছে নতুন বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি। আমদানিকৃত ভ্যাকসিন প্রায় 250 থেকে 300 টাকা পড়ে, আমাদের ভ্যাকসিন 25 থেকে 30 টাকার ভিতরে পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি প্রাণীবিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে উদ্ভাবিত ল্যাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরকে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এতদিন ভ্যাকসিনটা আমদানি করতে হতো এবং এখন আমদানি করা হয়, এবং এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হয়। BLRI যে এই কাজটা করছে, এটা অর্থনৈতিক মূল্যায়ন করলো, এটার অনেক অনেক গুরুত্ব আছে। 8টি বিভাগে BLRI পরিচালিত সমীক্ষা বলছে ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে প্রতি বছর গবাদি পশু প্রতি ক্ষতির পরিমাণ প্রায় 12,000 টাকা। এই উদ্ভাবনের ফলে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী সম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে অসামান্য ভূমিকা রাখবে, এমনটি বলছেন গবেষকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাগর রুনি হত্যা মামলার তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। অতীতে উপরের মহলের চাপের কারণে তদন্ত কাজ বাধাগ্রস্ত হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এসব কথা বলেছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। শিশির মনির বলেন, এতদিন কারা তদন্ত করতে বাধা দিয়েছে সেসব বিষয়ে অনুসন্ধান চলছে, শিগগিরই তা বেরিয়ে আসবে। দ্রুতই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে প্রত্যাশা তার। এ সময় নিহত রুনির ভাই বলেন, সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপের কারণে 13 বছরেও মামলার কোনো অগ্রগতি হয়নি এবং অযথা বিলম্ব করা হয়েছে। সেই সরকার এখন না থাকায় মামলা কার্যক্রম সঠিক পথে এগুবে বলেও বিশ্বাস তার। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই একটা চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সব কিছু দেখে কিছুটা আশার আলো আসলে দেখতে পাই। আমরা আশা করব, যেহেতু আগের সরকার এখানে নেই এবং সেই আগের সরকারের আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, DNA টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন।
কসমেটিক্স, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার খাত নিয়ে প্রতিবেদন করে লিলি মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ৩০ জন গণমাধ্যম কর্মী। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলনায়তনে অ্যাওয়ার্ড পাওয়া গণমাধ্যম কর্মীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। এ সময় ৩টি ক্যাটাগরিতে ৩ জনকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে চিত্রনায়ক সিএম আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।